প্রিয় দর্শক, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া এসব অপরাধ আর অনিয়মের অনেক কিছুই আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। দর্শক, আমাদের এবারের পর্ব জাল টাকা নিয়ে। সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা, দেখতে অবিকল আসল টাকার মতো। হাতে ধরেও বোঝা যায় না, নোটগুলো আবার কচকচে নতুনও নয়, দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা। শেরপুর সীমান্ত দিয়ে ঢোকা এমন জাল টাকার প্রমাণ পেয়েছে ক্রাইম সিন টিম। কিভাবে প্রমাণ মিলল দেখব অনুসন্ধানে। শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত, ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার তুরা শহর। এই পথ দিয়ে চোরাচালান নতুন নয়। মাদক, প্রসাধনী, চিনিসহ নানান পণ্য এভাবেই ভারত থেকে ঢোকে বাংলাদেশে। ইদানিং এ পথ দিয়ে চোরাচালান পণ্যের সঙ্গে ঢুকছে বাংলাদেশি টাকার জাল নোট। হাতে আসা তথ্য উপাত্ত খতিয়ে দেখা দরকার সরেজমিন, কতটা সত্য আর কতটা বাহুল্য। রহস্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে। একজন রাসেল, অন্যজন হাসান। রাসেল চোরাচালান সংক্রান্ত 18 মামলার আসামি। ধরাছোঁয়ার বাইরেই থাকতে অভ্যস্ত তারা। অনেক চেষ্টা তদবিরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হলো হোয়াটসঅ্যাপে। পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা আমরা। যে টাকাটা তৈরি হয় ইন্ডিয়ায়, ওই মালটা যদি নিতে চান তাহলে 36,000 টাকা করে লাগে পড়বে। এটা আমাদের এখন লং টাইম আমাদের কাছে পাবেন, অল টাইম। যতদিন না ধরা পড়ে মানে ইন্ডিয়ান লোক, কতদিন আপনি পাইতে থাকবেন। ইন্ডিয়ানরা আপনি ব্যাংক পর্যন্ত চালাতে পারবেন, ব্যাংকেরও বাপের ক্ষমতা নাই যে ধরার মতো। তাদের কাছে কি পরিমাণ জাল টাকা আছে, দেখতে কেমন হবে, আসলেই ব্যাংকে চালানো যাবে কিনা, এমন নানা প্রশ্নে এক পর্যায়ে ওপাশ থেকে পাঠানো হয় জাল টাকার ভিডিও। দেখতে অবিকল, এগুলো অন্য ভিডিও কিনা বা এআই দিয়ে বানানো কিনা বোঝা মুশকিল। কিছু জাল টাকার স্যাম্পল পেলে আরেকটু এগুবে অনুসন্ধান। স্যাম্পলের জন্য অ্যাডভান্স দিতে হবে হাসানের প্রতিনিধিকে। তার চাওয়া অনুযায়ী চলতে হচ্ছে আমাদের। এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার, এটাতে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বারটা বলবেন। অ্যাডভান্স পেয়ে স্যাম্পল রিসিভ করার লোকেশন জানালেন তারা। তবে এটি এলো অন্য আরেকটি নম্বর থেকে। যে বুঝে নেবেন তারও ছবি পাঠাতে হলো তাদের। কিন্তু এতেও কাজ হলো না। নির্ধারিত দিনে লোকেশনে গিয়ে পাওয়া গেল না কাউকেই। পরদিন বদলালেন আরও 3টি স্থান। শেষমেশ নতুন আরেকটি লোকেশন জানানো হলো আমাদের। মনে হচ্ছে তারা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। যার সঙ্গে কথা হচ্ছিল সে নয়, কিশোর বয়সী একজন এই ব্রিজে অন্য অনেকের সঙ্গেই হেঁটে এলো। আমাদের নির্ধারিত টিম যমুনারই ওই সদস্যের হাতে একটি খাম ধরিয়ে দিয়ে সোজা হেঁটে চলে গেল সে কিন্তু আমাদের চিনতে পারেনি। ওই খামে কয়েকটি 1000 টাকার জাল নোট। জাল নোট নতুনই হয় এমনই ধারণা সবার। হাসানের লোক যেগুলো দিয়ে গেলেন সেগুলো কিন্তু কিছুটা ব্যবহৃতই মনে হচ্ছে। দেখতে অবিকল আসল টাকা। কতজন বোঝে এগুলো জাল নাকি আসল? পরদিন যাচাই করতে শেরপুরের একটি বাজারে টিম যমুনা। এইখানে এই টাকাটা জাল ছিল। আচ্ছা, এটা কি বুঝার কোনো সুযোগ বুঝতে পারছেন আপনি? বুঝিনি। এটা 2 নম্বর টাকা, বুঝার কোনো উপায়ই নাই। বুঝার কোনো উপায়ই নাই। দেখেন কিভাবে বুঝবো? এ ধরনের নকল টাকা চেনা এখন খুব জরুরি, কারণ জাল টাকা শনাক্তের যে পরিচিত 10টি উপায় আছে তার মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে স্ট্রং বলা যায় এই পরিবর্তনশীল রং। বর্ডার ক্রস করে যেই টাকাগুলো ঢুকছে সেই জাল টাকাগুলোতে এই ফিচারটাও পাওয়া যাচ্ছে। মিলছে না শুধু ইউভি ফিচার, অর্থাৎ টাকার মধ্যে বেশ কিছু রশ্মি থাকে যেগুলো শুধুমাত্র মেশিন ছাড়া ডিটেক্ট করা সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পরিমাণ টাকা ঢুকেছে এর সংখ্যাটা কত? অনেকে বলেন 2.5 লাখ কোটি টাকা,
কিন্তু বাস্তবে এর পরিমাণ কত কেউই জানেন না। এখন সবাইকেই সচেতন হতে হবে, না হলে ওই শাহিনা বেগমের মতো আপনিও হতে পারেন নিঃস্ব, আর রাষ্ট্র পড়তে পারে মহা বিপদে, অর্থনীতি পড়তে পারে এক সংকটের মুখে। এমন টাকা দিয়ে দিলে ধরাই তো যাবেন করতে পারবেন? হুবহু এক। এরকম টাকা এর আগে দেখছেন? এরকমই। জাল টাকার এই চক্রের নির্মম শিকার শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগম। তিলে তিলে জমানো টাকা হারিয়েছেন সরকারি অফিসে। শাহিনা বেগম একা নন, তার মতো এমন কত ভুক্তভোগী আছেন সারা দেশে, তার কোনো হিসেব নেই। দর্শক, প্রতিবেদনটি আমরা দেখছিলাম। রাজধানী থেকে সূত্র ধরে শেরপুর সীমান্ত পর্যন্ত এর অনুসন্ধান চালিয়েছেন যমুনা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট আখলাকুস সাফা। তিনি আছেন আজকে আমাদের ক্রাইম সিনের স্টুডিওতে। সাফা, আপনাকে স্বাগত। এই প্রতিবেদনটি যমুনা টেলিভিশনে প্রচারিত হওয়ার পর একটি দ্বিধা তৈরি হয়েছে দর্শকদের মাঝে। সারা দেশে মানুষ ভাবছেন পকেটের টাকাটি আসল কিনা নকল যাচাই করার জন্য আপনি বলছিলেন যে মেশিন ছাড়া কোনোভাবে আসলে খালি চোখে এটি বোঝা যায় না। তাহলে মানুষ কিভাবে শনাক্ত করবে এই জাল টাকা? আপনি আসলে ঠিকই বলেছেন। সেটি হচ্ছে মানুষের আসলে সচেতন হওয়ার কথা ছিল, কিন্তু বেশ আতঙ্কিত হয়ে গেছেন। অবশ্য আতঙ্কিত হওয়ার মতোই কিন্তু কারণ। আপনি নিশ্চয়ই দেখেননি, সরাসরি টাকাটা ধরে দেখেননি। আমি আজকে ক্রাইম সিনের প্রোগ্রামের জন্য একটি টাকা রেখে দিয়েছি, বাকি টাকাগুলো আপনি নিজেই দেখেছেন যে সেগুলো আমি ছিঁড়ে ফেলেছি। এই যে একটি 1000 টাকার নোট, আমরা সাধারণত 10টা উপায়ে একটা নোট পরীক্ষা করি। আপনি আমি আগে এই এই নোটটা টাকাটির একটু সাথে দেখবেন। আমার কাছে থাকা একটি টাকারও একটু তুলনা করেও দেখতে চাই। আসল নোট এই এবং এই নোটটি তো নোটটির সাথে একটু কম্পেয়ার পুরনো করবেন। মনে হচ্ছে, বেশ কিছুটা পুরনো মনে হচ্ছে। আমি বলতে চাই আমার কাছে থাকা যে আসল টাকাটি রয়েছে এর সাথে খুব সামান্যই পার্থক্য নেই কোনো। আমি আসলে আপনাকে একটু হেল্প করি। আমি আসলে দিবেন, বুঝতে পারছি আমাকে না যে 2 টাকাই কোনটা আসল দিবেন। কোনটা আমি নকল, 2 টাকাই গুলিয়ে দিবেন। না যায়। গুলিয়ে না যায়, হ্যাঁ। প্রথমত বিষয় হচ্ছে আমরা জাল টাকা সম্পর্কে কি জানি। এখন পর্যন্ত আমরা যত জাল টাকা 10টি উপায় দেখেছি আমাদের জানা আছে। না, আমরা এখন পর্যন্ত যত জাল টাকা দেখি সেগুলো হচ্ছে কিন্তু কচকচে নতুন নোট কচকচে হয়। নতুন নোট, হ্যাঁ। এমনটাই কিন্তু আমরা দেখতাম। এই টাকাটা কিন্তু বেশ পুরনো। এই টাকার বেলায় আপনি যেমনটা দেখছেন, এই যে টাকাটা আমি আপনাকে দিলাম, এই টাকাটা কি বেশ পুরনো এবং অনেক হাত ঘুরে আসা মনে হচ্ছে না? প্রায় 1-2 বছর অন্তত ব্যবহারের আপনার পর একটা টাকা মানুষের যে চেহারা প্রথম সন্দেহ হবে, আপনি একটা বান্ডেলের মধ্যে এরকম কিছু টাকা দিয়ে দিলেন, একটা মানুষের প্রথম সন্দেহ হবে কিন্তু সেটা কচকচে কিনা। নতুন টাকাটা তারপর প্রথম সন্দেহ হওয়ার পর তারপর সে কাগজের মানটা দেখবে। তারপর খুব স্বাভাবিকভাবে মানুষ কি করে, এই লাইটের মধ্যে ধরে শেখ মুজিবুর রহমানের ছবিটা আছে কিনা সেটা কনফার্ম হয়, এবং ঠিক ছবির নিচে যেমন 1000 টাকার নোট হলে 1000 এবং 500 টাকার নোট হলে 500 এরকম কিন্তু একটা সিল দেয়া থাকে, সেটা দেখে। আরও বেশি সন্দেহ যখন হয় তখন মানুষ কি করে, তখন মানুষ হচ্ছে এই যে অর্থাৎ এই কর্নারে যে 1000 যে লেখাটা আছে সেই লেখাটায় এরকম তারা এদিক সেদিক করে দেখে কালারটা চেঞ্জ হচ্ছে কিনা, অর্থাৎ পরিবর্তনশীল কালার। আপনি দেখবেন যখন ব্যাংকে যারা হচ্ছে যে টাকা হাতে গুনে নিচ্ছে তারাও কিন্তু ঠিক এই জায়গাটাতেই তারা পরীক্ষাটা করে, এবং এটার সঙ্গে একসাথে 3টা জিনিস, পরিবর্তনশীল কালার এবং হচ্ছে যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের বোঝার জন্য এখানে যে সাইনগুলো থাকে, অর্থাৎ যেই যে জিনিসগুলো হাতে লাগে ফিল করা যায় যে এটা একদম প্লেন না, এই যে বৈশিষ্ট্যগুলো, এই সবগুলো বৈশিষ্ট্য আপনি দেখবেন এই টাকাটার মধ্যে আছে। আর আপনি আমাকে যেটা দিলেন আসল টাকা, এই যে এই 2টা টাকা আপনি কিন্তু আলাদা করতে পারছেন না, রাইট? কোনোভাবেই সম্ভব নয়। আচ্ছা, কিন্তু এই জন্যই মানুষ হয়তোবা অনেকটা আতঙ্কিত হয়ে গেছে। কিন্তু আতঙ্কিত হওয়ার কারণটা কেন নেই আমি সেটা বলছি। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনাকে এখন সচেতন থাকতে হবে, বিশেষ করে বড় নোট 500 এবং 1000 টাকার যে নোটগুলো আছে সেই নোটগুলো পেলে আপনাকে আসল টাকাও নকল মনে করে সন্দেহ করে আপনাকে সেটাকে দেখতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখবেন এই যে 10টা বৈশিষ্ট্য, এই 10টা বৈশিষ্ট্যের বাইরেও কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো খালি চোখে মানুষজনকে এতদিন ওইভাবে বলা হতো না। সেটা হচ্ছে এই টাকার নিচে আপনি দেখবেন, অর্থাৎ এই যে আপনার যে আসল টাকাটা, এটা ঠিক এই কর্নারগুলো দেখবেন, কর্নারগুলোতে দেখবেন এক ধরনের ডিজাইন আছে। আমি আপনাকে একটা 500 টাকার নোটও দেখাই। আপনার কাছে কোনো 500 টাকার নোট আছে কিনা? অরিজিনাল নোট। নিশ্চয়ই। আচ্ছা, এটা একটা 500 টাকার নোট অরিজিনাল। আর আপনি এটাও দেখবেন, এই নোটটাও দেখবেন, সব কিছু মিলবে, কিন্তু এই কর্নারে দেখবেন কিছু কাজ আছে যেটা আপনার ওই টাকায় আছে কিন্তু এই টাকায় নেই, শুধু রংটা মিলিয়ে দেওয়া।
খুব সামান্য সূক্ষ্ম পার্থক্য, খুব এটা সূক্ষ্ম আসলে পার্থক্য। বুঝে নেওয়াটা খুবই সূক্ষ্ম পার্থক্য। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যার কাছে ডিভাইস আছে, অর্থাৎ আলট্রা রে যেটা দিয়ে শনাক্ত করা হয়, অর্থাৎ ইউভি ফিচার, যেটা হচ্ছে আপনি জাল টাকা শনাক্তকরণ যে ডিভাইস মেশিনের আছে মধ্যে সেই দিয়ে। ডিভাইসে যখন দেওয়া হয় তখন এটা খালি চোখে দেখা যায় না, এটাও খালি চোখে দেখা যাবে না, কিন্তু এর মধ্যে কিছু ইউভি রশ্মি থাকে, যে ইউভি Ultraviolet যে রশ্মিগুলো রশ্মিগুলো রয়েছে। ওই জাল টাকা শনাক্তকরণ যে মেশিন, সেই মেশিনে কিন্তু ধরা পড়ছে। এবং আপনি যে রিপোর্টও আপনি দেখবেন সেটা হচ্ছে যে যারা এটা শনাক্ত করেছে, বেশ কয়েক জায়গায় শনাক্ত করা যায়নি, কিন্তু কেউ তো শনাক্ত করেছে। যেমন শেরপুরের সোনালী ব্যাংক এটা শনাক্ত করেছে। তারা কি করে শনাক্ত করলো? তাদের কিন্তু, অর্থাৎ যিনি ক্যাশিয়ার সেটা শনাক্ত করেছেন, 33 বছরের অভিজ্ঞতা তার। তিনি নিজেও কিন্তু শুরুর দিকে ঘাবড়ে গিয়েছিলেন, শুরুর দিকে বুঝে উঠতে পারেননি। তারপর তার একটি নোটে সন্দেহ হয়। একটি নোটে সন্দেহ হওয়ার পরে তিনি কিন্তু কয়েকটি নোট তিনি সেখান থেকে বের করেন। বের করে সেগুলো তিনি এই ইউভি ফিচারটা পরীক্ষা করে তিনি কিন্তু নিশ্চিত হন যে টাকাগুলো জাল ছিল, এবং সেভাবেই কিন্তু জিনিসটা ধরা পড়ে। আসল নোট চেনার আপনার 10টি উপায় আছে, নকল নোট চেনারও কিন্তু অনেকগুলো উপায় আছে। সেই উপায়গুলো কি? যেগুলো নকল নোটে সেগুলো থাকবে না, যেগুলো আসল নোটে থাকছে, তাই তো প্রচলিত আমাদের যে বৈশিষ্ট্য, অথবা আমরা যেটাতে অভ্যস্ত। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কি, এই যে 10টা বৈশিষ্ট্য, এই 10টা বৈশিষ্ট্যের মধ্যে অলমোস্ট 7 থেকে 8টা বৈশিষ্ট্য কিন্তু মিলে যাচ্ছে, কিন্তু ইউভি ফিচারটা মিলছে না, অথবা অরিজিনাল যে পেপারটা, সেই পেপারটা মিলছে না। কোনো না কোনোভাবেই যেখান থেকে কাজটা হচ্ছে, তারা আমাদের নোট সম্পর্কে ওয়াকিবহাল, তারা আমাদের নোটের বিভিন্ন সিকিউরিটি মেজার সম্পর্কে ওয়াকিবহাল, যেটা কিন্তু যেই জায়গা থেকে আসলে আমাদের সন্দেহ হয়। এবং তখনই কিন্তু আমরা, যেমন আপনি ইনভেস্টিগেশনটা দেখছেন শুধু শেরপুরে, যে এই ইনভেস্টিগেশন তো শেরপুর থেকে শুরু হয় নাই। এই ইনভেস্টিগেশন শুরু করেছি আমরা আজ থেকে আরও 3 মাস আগে। অর্থাৎ আমরা অনেয়ারে গেলাম কবে? আমরা অনেয়ারে গেলাম নভেম্বরের 6 তারিখে। ঠিক তার আগে 3-3.5 মাস কিন্তু আমরা এটা নিয়ে কাজ করেছি। আমরা বেশ কিছু জায়গায় কিন্তু অ্যাডভান্স দিয়েছিলাম টাকাগুলো কেনার জন্য। এবং তখন আমরা দেখেছি যে সেই জায়গা থেকে আমরা এই নোটগুলো নিলাম। এই নোটের আবার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেমন ওরা এটাকে বলে 1-এর ক, 1-এর খ, 1-এর গ। আচ্ছা, সো আমার কাছে 1-এর খ আর 1-এর গ আসছিল, কিন্তু 1-এর কটা আসছিল না। শেষমেশ আমরা 1-এর কটা পেলাম শেরপুর সীমান্ত দিয়ে ওই চোরাচালানের চক্রের সঙ্গে। এখানে আপনি বলছিলেন যে এই চক্রের সাথে যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম বিজ্ঞাপন বা তারা চেষ্টা করছে, কিন্তু এর বাইরেও আসলে যারা আড়ালে আবডালে থেকে এই টাকাগুলো আনছে, এই চক্রের সাথে কাজ করছে, তারা এর যে সূত্র সেটা তো দেশের বাইরে, এর উৎস তো উৎস থেকে আসলে কতটা বিস্তৃত হয়েছে এই জাল টাকার চক্র? নোটটা কি তারা একদম কচকচে অবস্থায় পাঠাচ্ছে, নাকি পুরনো নোটটা পাঠাচ্ছে? এইখানে অ্যালার্মিং বিষয়টা হচ্ছে তারা পুরনো নোটটাই পাঠাচ্ছে। তারা পুরনো নোটটা পাঠাচ্ছে, এবং আমরা কাজ করতে গিয়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে নতুন নোটেরও একটা অপশন আছে, পুরনো নোটের একটা অপশন আছে। কে বিক্রি করছে? দেশের ভিতরে ইন্টারনালি বিক্রি হচ্ছে। এবং তারা বলছে পুরনো নোটটা, যেমন 1 লাখ টাকা পুরনো নোট যদি আপনি নেন, সেটা হচ্ছে 42 থেকে 44 হাজার টাকা। আর যদি আপনি নতুন নোটটা নেন, সেটা পড়বে আপনার কত? 32 থেকে 35 হাজার টাকা। তার মানে তারাও কিন্তু এই জায়গাটাতে হিসাব করছে। এখন তাহলে একদম কচকচে যে নতুন নোটটা, সেই নোটটা কোনটা? সেই নোটটা কিন্তু আবার বর্ডার ক্রস করে আসা যেটা, সেটা নয়। সেটা হচ্ছে এখানে ইন্টারনালি যেটা বানানো হচ্ছে সেই নোটটা। অর্থাৎ তারা 2 ধরনের নোটকে এলোমেলো করে বাজারে বিভিন্ন কিছুর সঙ্গে কিন্তু তারা এগুলোকে মিশিয়ে দিচ্ছে, এবং তাদের কাছ থেকেও কেনা একটা গ্রুপ কিন্তু আছে। এবং এই গ্রুপটা যে কতটা স্লিপার সেলের মতো কাজ করে, এটা আমরা কাজ করতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যতবার আমাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা আমাদেরকে ভেরিফাই করেছে বারবার, অথবা আমাকে তো চিনে ফেলছে। সো আমাদের টিমেরই বিভিন্ন লোকজনকে আমরা ইনভলভ করেছিলাম, তাদের ছবিও দিতে হচ্ছে, তাদের ছবি দিতে হয়েছে। এক জায়গায় এমনও হয়েছে যে ভিডিও কল করা হয়েছে একটা, যেটাকে আমরা কি বলি, বট আইডি থেকে, যেটার কোনো রেফারেন্স নাই। 1-2 দিন আগে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই অ্যাকাউন্ট থেকে ভিডিও কল করা হয়েছে। ভিডিও কল করে তারা বোঝার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি আমরা যার ছবি পাঠিয়েছি আর স্পটে যে রিসিভ করতে এসেছেন একই ব্যক্তি কিনা। এবং সেই ব্যক্তি কনফার্ম হওয়ার পরেও যখন আমরা রিসিভ করতে যাচ্ছি, আশপাশের পুরো এলাকায় তো আমাদের একটা সার্ভেলেন্স ছিল। সেই সার্ভেলেন্সে কিন্তু আমরা এরকম বহু মানুষকে দেখেছি, আনঅথরাইজড মানুষজন, যারা কিন্তু ফলো করছিলেন যে কোনো কারণে যদি কেউ ট্র্যাপে যাতে না পড়ে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যারা টাকাটা দিতে আসছে অথবা হ্যান্ডওভার করে, তারা কিন্তু আন্ডার এজ, 18-র নিচে বয়স। অথচ যারা কমিউনিকেট করছে, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলে যেটা বুঝতে পেরেছি, তারা কিন্তু অ্যাডাল্ট, কিন্তু পাঠাচ্ছে আন্ডার এজদেরকে। মানে কোনো কারণে যদি আপনি অ্যারেস্ট হয়েও যান, তারা আসলে কোনো কারণে যদি আপনি অ্যারেস্ট হয়েও যায়, যে অ্যারেস্ট হবে সে শুধুমাত্র তার যে আপার হ্যান্ড তাকেই
নাম বলতে পারবে, তার উপরের কারো নাম বলতে পারবে না। এইসব কারণেই চক্রটা এবং এত ভয়াবহ আকারে এভাবে ছড়িয়েছে। এই ভীতিকর আরও তথ্য এই অনুসন্ধানে নিশ্চয়ই আপনার অনুসন্ধানে বেরিয়েছে, সেগুলো আমরা জানাবো দর্শকদের। দর্শক, এই পর্যায়ে একটা বিরতি নিয়ে ফিরছি। স্বাগত ক্রাইম সিনে। শেরপুরের শাহিনা বেগম অনেক কষ্টের টাকা জমিয়েছিলেন পোস্ট অফিসে। মেয়াদি সঞ্চয়ের টাকা তুলে জমা দিতে গিয়েছিলেন ব্যাংকে, যে নোটগুলো জাল হিসেবে চিহ্নিত করে ব্যাংক। জাল টাকার এই অনুসন্ধানে আমরা শাহিনা বেগমের সাথে ঘটে যাওয়া ঘটনারও অনুসন্ধান করেছি, যার বিস্তারিত থাকছে রিপোর্টে। স্বামী মারা যায় আরও আগেই। তার সপ্তাহখানেকের মধ্যে মারা যায় ছেলে। মেয়েদের সংসার ভেঙেছে। তাদের সন্তানদের দুজন থাকেন শাহিনা বেগমের সাথেই। ভিক্ষা করে, মানুষের বাড়ি বাড়ি কাজ করে আর জাকাতের টাকা জমিয়ে পোস্ট অফিসে মেয়াদি সঞ্চয় করেছিলেন শাহিনা বেগম। সে টাকা তুলতে গিয়ে ধরা পড়ে 53টি 1000 টাকার জাল নোট। 1 মাস পেরিয়ে গেলেও ক্ষতিপূরণ মেলেনি অসহায় এই বৃদ্ধার। মাসে ফেতারা দিছে, ছায়া খাইছি, এগুলো করে করে মাসে দিছে, থয়ে দিছি, বিড়ি বান্ধিছি, এবার করে করে তেহারা থয়ে দিছিলাম। দেখা জিনিস খাওয়াইলাম না, নয় নাতিনারা দিবাইলাম না, নাতিন বানাগে সব করলাম, ছায়া খাইলাম, বিক্রিয়া করে খাইলাম, সব করে খাইছি, কিছু বাদ খাইছি না দুনিয়াতে, আর কিছু করা বাহি নেই। কি হয়েছিল শাহিনা বেগমের ওই টাকা তোলাকে কেন্দ্র করে? শেরপুর পোস্ট অফিসে টিম যমুনা। পোস্টমাস্টার বলছেন, টাকাগুলো কাউন্টার থেকেই দেয়া হয়েছিল। নতুন পুরান মিলে এই টাকাগুলো কিছু মনে হয় নতুন ছাপানো টাকা আর কি, জাল টাকা এভাবে আশেপাশে দিয়ে দিচ্ছে। সরকারি প্রতিষ্ঠান এই পোস্ট অফিসে কি জাল টাকা শনাক্তের কোনো ব্যবস্থাই নেই? সবচেয়ে করা হয় না, হাতে গুণে তো বোঝা যায় না, মেশিনটা নষ্ট। এই যে এরকম একটা অঘটন ঘটে গেল, তারপরেও এখানে একটা মেশিন দেওয়া হয়। ভুক্তভোগী ওই নারী যেদিন 53,000 টাকার জাল নোট পেয়ে প্রতারিত হয়েছিলেন, ঠিক সেই দিনই এই পোস্ট অফিস থেকে 25,000 টাকা অর্থাৎ 1000 টাকার 25টি নোট দেওয়া হয়েছিল আরও একজনকে, যেটি ধরা পড়ে ওই সোনালী ব্যাংকে গিয়ে। প্রশ্ন ওঠে পোস্ট অফিসে দায়িত্বরতদের ভূমিকা নিয়ে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গ্রাহক পোস্ট অফিস থেকে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার সময় সঙ্গেই ছিলেন পোস্ট অফিসের ট্রেজারার হাফিজুর রহমান। ব্যাংক ম্যানেজার বলছেন, সন্দেহজনক ঘোরাফেরা দেখে দুজনকেই নিয়ে যান নিজ রুমে, ডেকে পাঠান পোস্টমাস্টারকে। ব্যাংকে পরীক্ষামূলকভাবে নিয়ে আসছিল, দেখি দোকানে যায় কি না। আমি যে ব্যাংকে চাকরি করি, আমি অনেক সময় ধরতে পারি, এটা ধরতে পারলে কেশিয়ার, এবং ওদের ডাউট হইলে তখন ওরা ফেক নোট ডিটেক্টর দিয়ে আইডেন্টিফাই করে। এই হচ্ছে পোস্ট অফিস, আর ওই সামনে দেখা যাচ্ছে সোনালী ব্যাংক, এবং এই দুইয়ের মাঝখানে ব্যবধান 100 মিটারের মতো। ঠিক যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন ওই ব্যক্তিকে নকল টাকাগুলো দিয়েছিলেন পোস্ট অফিসের ট্রেজারার হাফিজুর নিজেই, এবং এটা হয়েছে এইটুকু রাস্তার মধ্যে। উনি তো টাকাটা আপনাকে এইখানে দিতে পারতো, উনি আপনার সাথে সাথে কেন গেছিল? এটা আমি বলতে পারলাম না। উনি কি, আপনি যখন গেছেন তখন কি আপনার আশেপাশেই ছিল? না না, আমার সাথে গেছে। আচ্ছা, যাওয়ার পরে কি ওইখানে আপনার আশেপাশেই ছিল? হ্যাঁ, 2 মিনিটও নেয়, আমি দেখছি ওরে। আচ্ছা, মানে উনি কেন গেছিল আপনার সাথে এটা জানেন? কেন উনি বলছে যে আমার অনেক কাজ আছে, এই কথা বলতেছে। কিন্তু উনি তো ওখানে যে কোনো কাজ করে নাই, কাজ নেই, আপনার সাথেই তো ছিল সে। হ্যাঁ। 33 বছর ধরে সোনালী ব্যাংকের ক্যাশ সেকশনে কাজ করেন আব্দুর রহমান। টাকাগুলো তিনিই শনাক্ত করেন। ওইরকমভাবে বোঝার কোনো সুযোগ নাই, মানে ওইরকমভাবে বুঝতে পারবো না, সাধারণ পাবলিক বোঝার নাই। একই দিনে 2 ঘটনায় পোস্ট অফিসের ক্যাশিয়ার মানিক মিয়া ও ট্রেজারার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে হাফিজুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। আদালতে দেয়া সে জবানবন্দি সংগ্রহ করি আমরা। হাফিজুর স্বীকার করেছেন, টাকাগুলো পোস্ট অফিস থেকেই দেয়া হয়। প্রশ্ন হচ্ছে, জাল টাকা কিভাবে ঢুকলো পোস্ট অফিসে, যার আবার উল্লেখ নেই জবানবন্দিতে।
মামলাটি তদন্ত করছেন শেরপুর থানার এসআই নজরুল ইসলাম। জানতে চাই এখন পর্যন্ত কি পাওয়া গেল তদন্তে। আপনি যদি অফিস টাইমের আগে বাসা থেকে যদি টাকা সাথে নিয়ে আসেন, আপনি এগুলো বসলেন, বসে রাখলেন, এটা তো দেখার কোনো সুযোগ। আর যদি মনে করেন বহন করার সময় হয়েছে, তাহলে তো আপনি রিকভারি, তাহলে মামলাটা তদন্তের একটা প্রক্রিয়া ছিল যে আপনি জড়িত আছেন। আমি তো অফিস। অর্থাৎ পুলিশি তদন্ত এগোচ্ছে পোস্ট অফিসের আটক 2 জনকে ঘিরে। মানিক আর হাফিজুর জড়িত জাল টাকা চক্রে। দেখা যাক তাদের মোবাইলের কল লিস্ট। মিলল 3টি সন্দেহজনক নম্বর। সবচেয়ে বেশি যোগাযোগ 2 জনের সঙ্গে, যাদের খুঁজতে যাওয়ার কথা প্রথমেই বলেছিলাম, রাসেল আর হাসান। লোকেশন ঝিনাইগাতি আর নালিতাবাড়ি সীমান্ত। রাসেল আর হাসানের মুখোমুখি হতে না পারলেও এটা বুঝতে কষ্ট হয় না ঝিনাইগাতি সীমান্তে তাদের কারবার রমরমা। এই সীমান্ত দিয়ে নানা পণ্য চোরাচালান হয় আগে থেকেই। স্থানীয়রা জানান 24-এর 5 আগস্টের পর তা আরও বেড়েছে। ওই পণ্যের সাথেই জাল টাকা সীমান্তের ওপার থেকে ঢুকছে বলে জানান সাধারণ অনেক মানুষও। ইন্ডিয়ার লোক আর বাংলাদেশে ঢুকে না, আমাদের লোকজন যে এটা নিয়ে আসে, লোক থাকে অনেক সময় তারাই পার করে দেয়। আর যদি প্রয়োজন মনে করে না আমরা ঢুকে পার করা যাবো, তখন তারা নিজেরাই ঢুকে রোজটা পার করে দিন। কত টাকা? 50,000 টাকা, 40,000 টাকা। আবার ওখান থেকে তো গাড়ি তুলে দিয়ে এইভাবে তারা কাজগুলো করে। কয়েকজন ভুক্তভোগী আছেন যারা এ কাজে বাধা দেয়ায় পড়েছেন হামলার মুখে। হাসান মানে কি করে সে? মানে বসা দিনে রাতে 24 ঘন্টা পোলাহান মারলে যাইতেছে। পুলিশের ফোন দিলে পুলিশ কয় ঠিক আছে আইতাছি, এই আইতাছি বন্দি শেষ। ঝিনাইগাতি থানার ওসির দাবি, চোরাচালানে জাল টাকা এখনো পায়নি পুলিশ। তবে তার এলাকা দিয়েই ঢোকা জাল নোটের একটি দেখাই তাকে। আমি কেন, যারা খুব এক্সপার্ট যারা, তাদের জন্য খুব ডিফিকাল্ট। আমি যে দেখলাম, এটা হচ্ছে না। কোন সীমান্ত বড় কথা নয়, বড় কথা হচ্ছে জাল টাকা ছড়িয়েছে দেশের বিভিন্ন জায়গায়। সম্প্রতি চট্টগ্রামে র্যাবের এক অভিযানে ধরা পড়ে 20 কোটি টাকা মূল্যের দেশি বিদেশি জাল নোট। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের অবস্থানও জানতে চাই আমরা। কি করছে তারা? বড় নোট যাতে কোনোভাবেই ফিজিক্যাল ট্রানজ্যাকশন না হয়, এই ব্যাপারে এলাকার মানে বর্ডার এরিয়ার মধ্যে যাতে এই প্রচারণাটা করা হয়, যে আপনারা ক্যাশলেস হন, পার্শিয়ালি হলেও ক্যাশলেস ট্রানজ্যাকশন শুরু করেন। ব্যাংকিং চ্যানেল দিয়ে বা অন্য কোনো মাধ্যমে আপনারা বড় ধরনের ট্রানজ্যাকশন করবেন। 500,000 টাকার নোটগুলো আপনারা ফিজিক্যাল ট্রানজ্যাকশন করে ফেলেন, এবং কমিয়ে ফেললেই তো ওগুলি বর্ডার এরিয়া দিয়ে ওই নোটগুলি ঢোকার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। দর্শক, আমরা দেখছিলাম একজন দরিদ্র মানুষ কি করে নিঃস্ব হচ্ছেন জাল টাকা চক্রের ফাঁদে পড়ে। আমরা এ নিয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন যমুনা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট আখলাকুস সাফা। সাফা, আমরা দেখছিলাম শাহিনা বেগম, তার কি নির্মম পরিণতি, এবং এই প্রতারিত হওয়ার পরে মাসের বেশি সময় কেটে গেছে, কিন্তু এখনও তিনি এর প্রতিকার পাননি। তিনি পোস্ট অফিস থেকে যেভাবে প্রতারিত হয়েছেন, আসলে তিনি কি তার টাকা ফেরত পাবেন কি মনে হচ্ছে? তিনি তার টাকা ফেরত পাবেন কি না সেটার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে বলাই হয়েছে যে এটার জন্য হচ্ছে আদালতের সিদ্ধান্তের প্রয়োজন। যেমন যেহেতু মামলা হয়েছে, মামলার পর এই মামলায় আদালত যেই সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের উপরে তিনি টাকা পাবেন, এবং কারা তাকে আসলে টাকাটা দিবে এটা আদালত ঠিক করে দিবে। আমরা শাহিনা বেগমের বাড়িতে গেলাম, তিনি বাড়িতে ছিলেন না। তিনি তখন হচ্ছে যে ওই আপনার টিসিবির যে পণ্যের বিক্রি করে দরিদ্র মানুষরা, আমরা যেখান থেকে হচ্ছে সেখান থেকে পণ্য কিনে, সেই লাইনে তিনি দাঁড়ানো ছিলেন। তো তিনি সেই কেনাকাটা করলেন, তিনি বাড়িতে আসলেন। আসার পর আমার সঙ্গে তার কথা হচ্ছিল। তিনি প্রথমে একটা কথা বললেন, সেটা হচ্ছে আমাদের আসার খবর পেয়ে তিনি ওখান থেকে ছুটে এসেছিলেন এটা মনে করে যে হয়তোবা তার এই টাকাটা, ক্ষতিপূরণটা কেউ দিতে এসেছে। কিন্তু আমাদেরকে দেখে তিনি বেশ হতাশ হলেন, এবং সঙ্গে ক্যামেরা দেখে তিনি আরও হতাশ হলেন। এবং একটা কথা তিনি আমাকে বলছিলেন, সেটা হচ্ছে কতজন আসেন, ছবি তোলেন, আমার কষ্টের কথাগুলো বারবার খালি আমাকে দিয়ে বলান, কিন্তু কেউ তো আমার টাকাটা ফেরত এনে দিচ্ছেন না। আচ্ছা, যাই হোক, আমি একদম ফিরে আসার সময় যখন তার সঙ্গে কথাবার্তা বলে, তার এলাকার এবং তার বাড়ির মানুষজনের সঙ্গে কথাবার্তা বলে আমি যখন ফেরত আসছিলাম,
তখন আমি তাকে নিজ থেকে আমার তরফ থেকে আমি তাকে কিছু টাকা দিয়ে আসার জন্য, অর্থাৎ যেহেতু এরকম একটা অবস্থার মধ্যে তিনি পড়েছেন, এখন তো তার ইভেন শহর পর্যন্ত যাবেন ওই ভাড়াটাও তার কাছে নাই। আমি তার হাতে দিচ্ছি এবং তখন তার হাত কাঁপছে এবং তিনি কোনোভাবে এটা নিচ্ছেন না এবং তিনি শুধু বলছেন আমি ভয় পাই। পাশ থেকে তখন অন্যান্যরা যারা ছিলেন, বিশেষ করে ওই এলাকারই যিনি মেম্বার, যিনি এই শাহিনা বেগমের পুরো ঘটনাটাতে বেশ হেল্পফুল একটা ভূমিকায় তিনি আছেন, এখনও পর্যন্ত আছেন, চেষ্টা করে যাচ্ছেন, তিনি তখন আমাকে বললেন যে উনি তো এখন কোনো টাকা ধরেই না, মানে টাকা দেখলে তিনি ভয় পান। এরকম একটা পরিণতি হয়েছে তার। এবার আসেন যেটা শুরুতে বলছিলাম যে মামলা শেষ হতে হবে, এর আগে কেউ কেন ওই দায়টা নিচ্ছে না। এখন আপনার বলতেই পারে যে পোস্ট অফিস, যেমন যেটা বলছিল যে কে দিবে টাকাটা, যে টাকাটা দিবে আগে প্রমাণিত হতে হবে তার হাত দিয়েই এই মিশাপটা হয়েছে। কোর্ট আগে সেটা প্রমাণ করতে হবে। যখন সেটা প্রমাণিত হবে তখন আসবে এই প্রতিষ্ঠান এবং তারপর আসবে এই প্রতিষ্ঠানের কোন কোন ব্যক্তি তারা এই টাকাটা শোধ করবেন কিনা। আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিবেন নাকি যারা জড়িত তাদের ব্যক্তিগত জায়গা থেকে দিবেন, তাদের জরিমানাটা দিবে। আমাদের সঙ্গে সুপ্রিম কোর্ট থেকে বেশ কয়েকজন আইনজীবী যোগাযোগ করেছিলেন যে পুরো এই ঘটনাটাকে তারা হাইকোর্টে রিট করবেন, পিআইএল দায়ের করবেন কিনা। সেখানেও আমরা ওই ভদ্রমহিলার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি এমনটাও বলেছেন যে তিনি কখনো ঢাকায় আসেননি, এই রাজধানীতে আসেননি এবং তাকে যে কেউ একজন নিয়ে আসবে, সব কিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি যে তার এই টাকাটা আসলে কিভাবে পরিশোধ হবে এটা কিন্তু এখনও পর্যন্ত অধরাই রয়ে গেছে। তবে পোস্ট অফিস থেকে বেশ কয়েকবার ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও হয়েছিল, কিন্তু একটি বিষয়, তিনি এখনও পর্যন্ত কাউকে বিশ্বাস করতে পারছেন না। ওনার অবস্থা অনেকটা ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই যেমন ভয় পায়, এক্স্যাক্টলি, তিনি বিশ্বাস করতে পারছেন না। তাছাড়াও সারাউন্ডিং সার্কামস্টেন্সেস বলেও একটা কিন্তু বিষয় আছে, যেমন তিনি টাকাটা জমা রেখেছিলেন যখন, তখন কিন্তু এটা কেউ জানতো না, বাট এখন পুরো ব্যাপারটা জানাজানি হয়েছে। সো সেই হিসেবে তারও কিন্তু একটা সিকিউরিটির কনসার্ন এবং সিকিউরিটির বিষয়টা রয়ে গেছে। সো এই জায়গায় আসলে দায়িত্ব নিতে হবে। কাকে দায়িত্ব নিতে হবে? রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, রিলেটেড যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোকে দায়িত্ব নিতে হবে, কারণ এটা কিন্তু আমাদের দায়। তিনি পোস্ট অফিস থেকে টাকাটা যেদিন গ্রহণ করেছেন, এটা জাল ধরা পড়েছে কিন্তু 5 দিন পর, যখন তিনি ব্যাংকে উত্তরা ব্যাংকে জমা দিতে গেলেন। মাঝখানের এই 5 দিন টাকাটা কোথায় ছিল? শাহিনা বেগমের কাছেই ছিল। এখন আপনি প্রশ্ন করতেই পারেন, অথবা আদালতে বিচারের জায়গা থেকে তো এই প্রশ্ন করতেই পারে, প্রশ্ন আসতেই পারে। সেটা হচ্ছে আপনার যারা আটক হয়েছেন, আমরা যাদের সংশ্লিষ্টতাটার কথা রিপোর্টে আপনি দেখছিলেন, তাদের দিক থেকে আইনজীবী যদি এরকম একটা ইস্যু উত্থাপন করে, সেক্ষেত্রে এমন কোনো প্রশ্ন আসে কিনা যে এই 5 দিনের মধ্যে তিনি টাকাটাকে চেঞ্জ করে ফেলেছেন। এবার আসেন, এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য আমরা প্রত্যেকটা অর্গানের সঙ্গে কথা বলেছি। যিনি মামলার তদন্ত করছেন নজরুল ইসলাম, শেরপুর থানার যিনি আইও, এই মামলার আইও, তিনিও যেটি বলছেন যে তিনি এবং গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবগুলো সংস্থা এটা নিয়ে কিন্তু কাজ করেছে যে কোত্থেকে টাকাটা এসেছিল। এবং এমনও বলা হচ্ছে যে তিনি এবং হচ্ছে ওই যে 25টা নোট যাকে দেওয়া হয়েছিল, ইদ্রিস কোম্পানি নামে একটি বিড়ির কোম্পানি, তার ঠিক আগে পোস্ট অফিসে এত বেশি পরিমাণ টাকা কারা জমা দিয়ে গেল? 4 লাখ টাকার মতো জমা হয়েছিল, 3 জন মিলে জমা দিয়েছেন। তাদের দিকে কিন্তু সন্দেহের আঙুল গিয়েছিল। এটা হচ্ছে আমি ওই পর্যন্ত যাওয়ার আগে। তখন তাদের উপর যখন আঙুলটা পড়ে, তখন কিন্তু গোয়েন্দা সংস্থা সবগুলো জায়গায় কাজ করেছে, অর্থাৎ তাদের এই যে টাকার সোর্স, সেই সোর্স বের করার চেষ্টা করেছে এবং সেই জায়গায় কিন্তু আমরাও গিয়েছিলাম। আমরা যে এইটুকু নিশ্চিত হয়েছি যে না, ওই যে 4 লাখ টাকা জমা পড়েছে, ওই 4 লাখ টাকা থেকে এই টাকাটা আসে নাই। তাহলে এই টাকাটা আসলো কি করে পোস্ট অফিসে? যেটা আপনি আমাদের ইনভেস্টিগেশনে পাচ্ছেন, যেখানে পুলিশও কিন্তু বলছে যে আপনি পোস্ট অফিসের দায়িত্ব আমি আপনাকে দিয়েছি, আপনি যে ডেস্কে বসেন, আপনি বাইরের থেকে টাকাটা নিয়ে এসে আপনি যদি আপনার ডেস্কে এটাকে ইন করে আপনি ঠিক এমন একজন ক্যারেক্টারকে দিচ্ছেন যে ক্যারেক্টার এটা গুনে নেওয়ার মতো অথবা এটা বুঝে নেওয়ার মতো সক্ষমতা তার নেই, রাইট? আচ্ছা, এরকম একটা মানুষকে আপনি দিলেন এবং সে 5 দিন পরে সেটা জমা দিতে গেল। এইটা নিয়ে কিন্তু কেউ কোনো প্রশ্ন করেনি। ইভেন এখানে একটা 164 আছে, পোস্ট অফিসের যিনি ট্রেজারার হাফিজুর, তিনি কিন্তু আদালতে জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দিতে তিনিও স্বীকার করেছেন যে টাকাটা পোস্ট অফিস থেকেই দেয়া। 1, 2 নম্বর হচ্ছে পোস্টমাস্টার আমাদেরকে তিনি বলেছেন যে ক্যাশে ইন ক্যাশে আউট, অর্থাৎ তার ক্যাশ থেকেই টাকাটা গিয়েছে ওই নারীর কাছে। সো এই জায়গায় কিন্তু অলরেডি প্রত্যক্ষ সাক্ষী এবং একদম ডিরেক্ট অ্যান্ড রিলেটেড সাক্ষী, দ্য ফার্স্ট ফেজ সাক্ষী, তারাই কিন্তু অলরেডি বলে রেখেছেন যে এই টাকাটা পোস্ট অফিস থেকেই গিয়েছে। সেই জায়গায় এখন এটাকে অপোজিশনে এটাকে চ্যালেঞ্জ কে করবে, এটাকে অবজেক্ট কে করবে কোর্টে?
শাহিনা বেগমকে কোনো আইনজীবী দিতে পেরেছেন? না, তিনি তো আইনজীবীর খরচ পোষাতে পারবেন না। এবার আসেন, আপনি কি তিনি কি লিগ্যাল এইডের দিকে যাবেন? এই ব্যাপারটা সম্পর্কেও কিন্তু তিনি কিছু জানেন না। এখন পর্যন্ত কিন্তু পুলিশই তারা নিজ থেকেই হচ্ছে শাহিনা বেগমের পক্ষ হয়ে মামলাটাকে তারা এমনভাবে নেয়ার চেষ্টা করছেন যাতে এই শাহিনা বেগম তিনি যাতে তার যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণের টাকাটা পায় এবং যে এটার সঙ্গে জড়িত সেই যাতে এই টাকাটা পরিশোধ করে। কিন্তু ইটস আ টাইম কনজিউমিং ব্যাপার। অর্থাৎ আমরা বলতে পারি যে সর্ষের ভেতরেই যে ভূতের বিষয়টি আমরা সবসময় বলে আসছিলাম, যেই জায়গাগুলোকে মানুষ সবচেয়ে বেশি ভরসা করে সেখান থেকে আসলে সুযোগ নিয়ে ব্যক্তি স্বার্থই আসলে এ ধরনের অপরাধের সর্ষের ভিতর ভূতের কথা বলছেন। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, 2 জন অ্যারেস্ট হয়েছে। 2 জনের মধ্যে একজন যিনি হচ্ছেন প্রথম রিসিভার, হ্যাঁ, যিনি প্রথমেই হচ্ছে পোস্ট অফিসের ক্যাশিয়ার, তিনি কিন্তু রিমান্ডে এবং বিভিন্ন সময় তিনি এক এক রকমের তথ্য দিচ্ছেন। হাফিজুর 164 দিয়েছে এবং তিনি কিন্তু তার ওই কথায় অটল আছেন। 2টি ঘটনা মানে শাহিনা বেগমকে খুঁজতে যে আমরা সেকেন্ড যে ঘটনাটা পেলাম, সেকেন্ড ঘটনাটা থেকে কিন্তু আমাদের ইনভেস্টিগেশনটা শাহিনা বেগমকে কনফার্ম করলো যে এখানে ক্যারেক্টার আসলে এক। এবার আসেন, আপনি কি অনেক দিন ধরে কাজটা করেন? হয়তো না, কারণ আপনি এটা রিসিভ করেছেন, লোভ যেটাকে বলে আর কি, রিসিভ করে আপনি এটাকে শাহিনা বেগমকে দিয়েছেন, দিয়ে দেখছেন যে না, এটা তো চলে গেছে। তখন আপনি আবার আরেকজনকে দিলেন, দেওয়ার পর আবার তার সঙ্গে সঙ্গে পিছনে আপনি ব্যাংকে গেলেন। ব্যাংকে যে আপনি এটা নিশ্চিত হচ্ছেন যে টাকাটা চলছে কিনা। সো এই যে শস্যের মধ্যে ভূত আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে এইটা। এইখানে যদি ধরা না পড়তো আরও কতগুলো মানুষকে এই টাকা দেওয়া হতো এবং তারাই কিন্তু এই চেন থেকে আরও 10 জনকে বলতো। অর্থাৎ সাফা লোভের ফাঁদে পা দিয়ে শুধু নিজেই প্রতারক চরিত্রে উপনীত হচ্ছেন না, প্রতারণা করছেন সাধারণ মানুষের সাথে সরকারি কর্মচারী হয়েও। এমন অনুসন্ধান যখন সকলের সামনে, তখন আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন কী ধরনের উদ্যোগ নিচ্ছে বিগত কয়েকদিনের প্রতিবেদন প্রচারের পর, কোথায় কোথায় এ ধরনের জাল টাকা শনাক্তে অভিযান চালানো হয়েছে তা নিয়ে বিস্তারিত জানাবো একটা বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। দর্শক, জাল টাকা সংক্রান্ত রিপোর্ট যমুনা টেলিভিশনে প্রচারিত হয় 6 নভেম্বর। সেদিনই যেন নড়ে চড়ে বসে প্রশাসন, তোলপাড় শুরু হয় সর্বমহলে সারা দেশে। এর আগে এ নিয়ে তেমন কোনো উদ্যোগী চোখে পড়েনি। কি হয়েছে এই রিপোর্ট প্রচারের পর সেটাই দেখে আসবো এবার। সীমান্ত দিয়ে জাল টাকা ঢোকার বিষয়টি আগে কেউই জানত না। সীমান্তরক্ষী বাহিনী আর পুলিশের ধারণাও ছিল না চোরাচালানের পণ্যের সঙ্গেও ঢুকতে পারে জাল টাকা। যমুনায় জাল টাকার এই রিপোর্ট প্রচারের পর শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত এলাকা থেকে জাল টাকা সহ গ্রেপ্তার করা হয় একজনকে। তার কাছে পাওয়া যায় 1000 টাকার 21টি জাল নোট, দেখতে সেই রিপোর্টে দেখানো টাকাগুলোর মতোই। 8 নভেম্বর রাতে সীমান্তের আমবাগান এলাকা থেকে মেহেদি নামে এই যুবককে হাতে নাতে ধরে পুলিশ। যদিও সে একা ছিল না, অভিযানের আগেই পালিয়ে যায় তার 2 সহযোগী। পুলিশ জানায় নোটগুলো এতটাই নিখুঁত যে খালি চোখে নকল হিসেবে শনাক্ত করা কঠিন। মেহেদি এখন পুলিশ রিমান্ডে। যমুনা টেলিভিশনে এই রিপোর্ট প্রচারের দিনই জাল টাকার নোট প্রতিরোধে সীমান্তে আভিযানিক তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের কথা জানায় বিজিবি সদর দপ্তর। বলা হয়, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় জাল নোট পাচার প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিজিবির ময়মনসিংহের সেক্টর কমান্ডার সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এ লক্ষ্যে সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নিয়মিত জনসভা, গণসংযোগ ও সেমিনারের আয়োজন করা হচ্ছে। এছাড়া সীমান্ত এলাকায় নিয়মিত টহল আরও বাড়ানোর কথা জানান সেক্টর কমান্ডার। আমাদের সীমান্তবর্তী এলাকা দিয়ে জাল টাকা পাচারের যে কোনো অপতৎপরতা, যে কোনো চেষ্টা, যে কোনো অসৎ উদ্দেশ্য বন্ধ করার জন্য আমরা সর্বদাভাবে নিয়োজিত আছি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রিপোর্ট প্রচারের দিনই ছিল উপদেষ্টা পরিষদের বৈঠক। সেই মিটিংয়ে এই জাল টাকা নিয়ে বিস্তর আলোচনা হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশে জাল টাকা ঢোকার বিষয়ে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানান শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়াও। পুরো জিনিসটাই খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান, এগুলো বিষয়ের জন্য ডেডিকেটেড সংস্থা আছে, তারা এটা দেখছে। এটা অবশ্যই এটা তারা তাদের আর্জেন্টলি এগুলো দেখছেন, এই বিষয়গুলো সিরিয়াসলি দেখছেন। শেরপুর পোস্ট অফিস থেকে জাল টাকা দেওয়ার একাধিক ঘটনার তদন্ত চলছে বলে জানায় ডাক বিভাগ। তদন্ত কমিটির প্রধান ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আব্দুল হামিদ জানান, যেহেতু মামলা হয়েছে তাই আদালতের সিদ্ধান্তের পর ক্ষতিপূরণ পাবেন ভুক্তভোগী নারী শাহিনা বেগম। ওদিকে শেরপুরের শাহিনা বেগম কিন্তু এখনও অপেক্ষায়। তিনি কি ফিরে পাবেন সারা জীবনের সঞ্চয়? অবস্থা এখন এমন, কোনো টাকাই ধরতে ভয় পান শাহিনা বেগম। আমার জীবনটা চাল্লা নিল, তাও শান্তি আছিল, অশান্তির শেষ নাই, আর পারি না। দর্শক, আমরা দেখছিলাম অনুসন্ধানী প্রতিবেদন যমুনা টেলিভিশনের প্রচারের পর প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং বেশ কিছু জায়গায় তারা অভিযান চালিয়েছে। তবে এতটুকুই কি এই জাল টাকা প্রতিরোধের জন্য যথেষ্ট? এ নিয়ে আমরা বিস্তারিত আরও আলাপ করতে চাই। আখলাকুস সাফা রয়েছেন আমাদের সাথে। সাফা, আমরা দেখছিলাম যে বাংলাদেশ ব্যাংকের থেকে যেই পরামর্শটি আসছে যে ক্যাশলেস সোসাইটির যে পুরনো ধারণা আমরা পেয়েছিলাম, কিন্তু এই যে মুঠোফোনে এমএফএস ব্যবহার করে কিংবা ব্যাংকিং চ্যানেলে টাকা লেনদেন করার যে বিষয়টি, এটি কি এখনই এত জনপ্রিয় হয়েছে যে পুরোপুরি সেটি দিয়ে এই বড় ধরনের নোটগুলো চলাচল একেবারে বন্ধ করে দেওয়া সম্ভব? এই উদ্যোগ কি যথেষ্ট? আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে আপনার একদম প্রশ্নের থেকে আমি টু দি পয়েন্ট যদি উত্তর দিই, সেটা হচ্ছে এমএফএস কিন্তু পৌঁছেছে বর্ডারের একদম শেষ পর্যন্ত। আমি এমএফএস কিন্তু দেখেছি, ছোট্ট দোকান, কিন্তু সেখানেও এমএফএস যে সার্ভিস, সেই সার্ভিসটা আছে। এখন বাংলাদেশ ব্যাংক বলছে যে তারা এই 500 এবং 1000 টাকার নোট যেন অন্তত ডিরেক্ট ক্যাশ ট্রানজ্যাকশন না করে ক্যাশলেস ট্রানজ্যাকশন ব্যাংকিং চ্যানেলে অথবা এমএফএস এর মাধ্যমে যাতে করা হয়। এখন কথা হচ্ছে যে আপনি এই মেসেজটা কাকে বলছেন, কাকে দিচ্ছেন? বাংলাদেশ ব্যাংক একটা মিটিং করলো, মিটিং করার পর ডিসিদেরকে নির্দেশ দিলেন, ডিসির মাধ্যমে এসপিরা এই নির্দেশ প্রতিপালন করবেন, এটাই তো, তাই না? তো আমি তো বর্ডারে থেকে এমন কোনো প্রচারণা দেখলাম না। ইভেন আমি পরেও যে গেলাম, আমি তো দেখলাম না। সেখানে তো সব আগের মতোই চলছে। এবং ঠিক আমাদের যেদিন রিপোর্ট অন এয়ার হলো তার 4 দিন পর নালিতাবাড়ি সীমান্তের আমবাগান এলাকা থেকে একজনকে পুলিশ অ্যারেস্ট করে এবং তার সঙ্গে ঠিক ওই ধরনেরই জাল নোটগুলো কিন্তু পাওয়া গিয়েছে। তো এখন সে রিমান্ডে আছে। এটা ধরে আরেকটা বিষয় সেখানে হচ্ছে যে তার সঙ্গে আরও 2 জন ছিল যাদেরকে পুলিশ ধরতে পারেনি, তারা কিন্তু হারিয়ে গেছে। এবং যিনি রিমান্ডে আছে তার যে তথ্য, সেই তথ্য মতে ওই 2 জনের মধ্যে একজন ছিলেন যিনি মোটামুটি এই চেইনের সঙ্গে বেশ অনেক দিন যাবৎ তিনি জড়িত। এখন ধরেন এটা হচ্ছে আপনার প্রশাসনিক ব্যবস্থা। আপনাকে এই প্রতিরোধের জন্য আপনি কি করলেন? ধরেন আপনি ওই যে শুরুতে যেটা বললাম, আপনি একটা নির্দেশনা দিলেন, এই নির্দেশনাটা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা নজরদারি কে করছে? অথবা আপনি শুধু ক্রিমিনাল ধরার জন্য দৌড়াচ্ছেন, সেটার জন্য তো অলরেডি কয়েকটা সংস্থা কাজ করছে। যেমন আমরা বিজিবিকে একদম নড়ে চড়ে বসতে দেখেছি, এবং তারা শুধু ওই বর্ডার না, পুরো দেশের যতগুলো বর্ডার আছে সবগুলো, মানে যেই বর্ডারগুলো চট্টগ্রামেও আমরা দেখেছি এরকম টাকার। তো সেই জায়গায় কিন্তু তারা অ্যাক্টিভলি কাজ করছেন। আবার এটাও সত্যি কথা, পুরো রিপোর্টটা যেইভাবে আসলে মানুষ দেখেছে, তারপর ঠিক একই রকমভাবে ঠিক এই মুহূর্তে আবার আসবেও না। এটাও আপনাকে বুঝে নিতে হবে, কারণ যারা এটা করছে তারাও তো রিপোর্ট দেখেছে, তাই না? এবং তারাও কিন্তু বেশ সচেতন। অথবা আমরা যেভাবে এটা উদ্ধার করেছি, কেউ যদি এইভাবে উদ্ধার করতে যায় তাহলে কিন্তু তারা সচেতন হয়ে যাবে। যেমন আমি বলছিলাম, খুব জানাজানি হয়নি, তখনই কিন্তু আমাদের 3.5 মাসের মতো লেগে গেছে শুধুমাত্র পারফেক্ট যারা আছে তাদেরকে ওই পর্যন্ত ট্রেস করা এবং তাদের কাছ পর্যন্ত যেতে আমাদের এতটা সময় লেগেছে। সো এখন জানাজানি হওয়ার পর ঠিক একই চেনে আপনি সেটা হয়তো পাবেন না। এটা গোয়েন্দা সংস্থা তারা যদি অ্যাক্টিভলি ভূমিকা পালন করে তাহলে অবশ্যই সেটা ধরা সম্ভব। কিন্তু মানুষের জন্য যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে যে আপনি এই যে ক্যাশলেস ট্রানজ্যাকশন অথবা যেটাই বলেন না কেন, দেখেন এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই আশাটা ঠেকানো এবং শনাক্ত করা। আপনার শুধুই কি আপনি সীমান্ত এলাকায় করবেন? আপনার বিভিন্ন জায়গায় এখন হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের যা করণীয় আছে, তারা বিষয়টাকে কতটুকু সিরিয়াসলি নিচ্ছে আমি যতটুকু জানি তারা বেশ সিরিয়াসলি নিয়েছে। এবং ঠিক আমরা যেদিন এই রিপোর্ট অন এয়ার হয়, অর্থাৎ 6 তারিখ নভেম্বরের,
সেদিন কিন্তু উপদেষ্টা পরিষদের মিটিংও ছিল এবং সেই মিটিংয়ে কিন্তু এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আপনি দেখেছেন যে প্রধান উপদেষ্টা আমাদের এক্সপেকটেশন ছিল বাংলাদেশ ব্যাংক আরও বেশি অ্যাক্টিভলি এখানে ভূমিকা পালন করবে, কিন্তু সেই রকম ভূমিকা কিন্তু ওই যে একটি মিটিং এবং তার পরবর্তী নির্দেশনা এর পরে কিন্তু আমরা পাইনি। অর্থাৎ আপনি একটা নির্দেশনা দিলেন, এটা তো ফলো আপ দরকার, এটা নজরদারি দরকার। কোথাও হয়তো বা এইভাবে হবে না, অন্য কোনোভাবে কাজ হবে। আপনার সেই জায়গাগুলোতে যদি কানেক্ট করা যায় সেটা হবে আসলেই হচ্ছে মানুষের যে ভীতি কাটানো এবং মানুষের একটা বিশ্বাস আছে। আপনার এই টাকার মধ্যেই দেখবেন লেখা আছে যে ইহার বাহককে আপনি চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবেন। তো আপনি চাহিবা মাত্র দিলেন, কিন্তু আপনার এই টাকাটা যদি হচ্ছে কাজে না আসে, আপনার এমন অনেক বিজনেসও আছে যে 3 দিন 4 দিন ব্যবসা করে একটা মানুষ হয়তো বা 1000 টাকা আয় করে। সো ওই মানুষটার যদি ওই 1000 টাকাই জাল পড়ে, তার 3 দিনের পরিশ্রমটা শেষ। এবং এই টাকা যদি আরও ব্যাপকভাবে ঢুকতে থাকে তাহলে আপনি রাষ্ট্রীয়ভাবে কত বড় ক্ষতি এটা বুঝতেই পারছেন। যে এইভাবে যদি মুদ্রাস্ফীতি হয়ে যায় সেক্ষেত্রে তো এই অর্থনীতিকে টেনে ধরা কঠিন। তার মধ্যে আবার আসছে নির্বাচনের সময় কিন্তু এই ক্যাশ টাকার বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সো এই জায়গাগুলোতে আসলে আরও গভীরভাবে নজর দেয়া দরকার বলে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং সেই ব্যবস্থাটা যাতে নজির সৃষ্টি করে, এই জন্য সেই ব্যবস্থাটাকে প্রকাশ্যে আনা, যাতে অন্যরা যারা এই কাজ করছে তারা যাতে সচেতন হয় এবং তারা যাতে যারা এর সঙ্গে জড়িত তারা যাতে এই কাজগুলো বন্ধ করে এবং এর জন্য আসলে দৃষ্টান্ত স্থাপন করার জন্য সাজা ওর দরকার। এবং আমি সবশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে ভুক্তভোগী ওই শাহিনা বেগম, তার টাকাটা রাষ্ট্র যাতে দায় নিয়ে পরিশোধ করে, এটাই কিন্তু আসলে আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা আসলে দর্শকদেরও। সাফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই অনুসন্ধানের বিস্তারিত তুলে ধরার জন্য। দর্শক, আগে বিভিন্ন সময়ে দেশের ভেতরেই ছোট ছোট জাল টাকা ছাপানোর কারখানা দেখলেও এবার তা হচ্ছে দেশের বাইরে থেকে আরো বড় পরিসরে, আরো নিখুঁতভাবে। শঙ্কার জায়গা হলো আসছে নির্বাচন, এ সময় প্রতিরোধ করা না গেলে পরিণতি হতে পারে ভয়াবহ। এ নিয়ে ভীতি নয়, এই অনুসন্ধানে আমাদের লক্ষ্য সবাইকে সচেতন করা। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম মোবাইলে পরিচয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিংবা বাসা ভাড়া দেয়া হবে এমন নানা পন্থায় অর্থ লুটে নিচ্ছিল সংঘবদ্ধ নারী চক্র। সম্প্রতি ময়মনসিংহে বেশ আলোচনায় এসেছিল অপরাধের এই ধরনটি। লোকলজ্জার ভয়ে মুখ খুলছিল না অধিকাংশ ভুক্তভোগী। তবে বেশ কয়েকটি ঘটনায় ভুক্তভোগী পুলিশের শরণাপন্ন হলে সামনে আসে এই বিষয়টি, যার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছিলাম আমরা। আপনার আশেপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।